নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও ভিন্ন মত। 24-এর 4 জুলাই আপিল বিভাগের পর্যবেক্ষণে কোটার বিরুদ্ধে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ডাক আসে ছাত্র ধর্মঘটের। পরদিন থেকেই শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরাণ। 7 দিন পর গ্রেফতার। মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধের জেরে ফাঁদ পাতেন ছোট ভাই, দাবি র্যাবের। চালের মোকামে কাটছে না অস্থিরতা। রাজধানীতে 1 মাসে কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। বিলার ও কর্পোরেটকে দুষছেন বিক্রেতারা। বৃষ্টির প্রভাবে চড়া সবজির দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত এনসিপি সহ কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতেই অনড় বিএনপি, আর প্রস্তাবিত উচ্চ কক্ষের পাশাপাশি নিম্ন কক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত। এনসিপির দাবি উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচিত হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আপত্তি নেই নিম্ন কক্ষের বেলায়ও। বিএনপি মনে করে দাবি থাকলে বিষয়টি সুরাহা হতে পারে পরবর্তী সংসদে, তবে ঐক্য না হলে গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে বিষয়টির ফয়সালা চায় জামায়াত এনসিপি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদে 300 জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন আসনভিত্তিক ফলাফলে, অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনিই প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চ কক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াত সহ কোনো দল উভয় কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন। তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল। আমরা 2 কক্ষেই পিয়ার চাচ্ছি, কারণ নিচের কক্ষে যদি পিয়ার না হয় তাহলে হঠাৎ উপরের কক্ষে পিয়ার গণবে কেমনে। উচ্চ কক্ষে সংখ্যানুপাতিকের বিষয় বলছি, আর জাতীয় ঐক্যমতের স্বার্থে যদি অধিকাংশ দল আলাপ আলোচনা করে মনে করে নিম্নকক্ষেও সংখ্যানুপাতিকের তারা চাইবে, তাহলে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। হিস্ট্রিক্যালি বাংলাদেশের এই উপমহাদেশে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন। সুতরাং আবার নতুন করে নতুন আইডিয়া আনাতে কোনো অর্থ হয় না, যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝবেই না। সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি বেশ জটিল প্রক্রিয়া যা বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়। যে সিস্টেম যে আমরা যে এতদিন চালিয়ে আসছি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম রানিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রার্থীর সাথে লোকাল লোকের সাথে একটা কানেকশন থাকে, এখানে তো কিছু থাকবে না। যে সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সির ভোট দিবে সে জানবে না তার এমপি কি হবে, পাবলিক সেই ভোট মানবে। তবে আরেক পক্ষ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন নিশ্চিত করবে প্রতিটি ভোটের মূল্য, ভূমিকা রাখবে ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি কেন্দ্র দখল সহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে। এটার সুবিধা হচ্ছে প্রত্যেক ভোটেই ব্যালট গণ্য করা হচ্ছে। অনেকগুলো দল আছে আমাদের দেশে যাদের কোনো নির্ধারিত কনস্টিটিউয়েন্সি নেই, কিন্তু সারা দেশে তাদের একটা সাপোর্ট আছে। সুতরাং সবগুলো সাপোর্টকে একসাথে করলে ওরা যদি 1% পায় তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে। সুতরাং দ্যাট উইল বি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে যদি সংখ্যানুপাতিক করি, তাহলে নিম্নকক্ষে কেউ যদি এরকম দখলদারিত্ব কেন্দ্র দখল করে নির্বাচিত হয়, উচ্চ কক্ষ যেন সংখ্যানুপাতিক থাকে, তখন হচ্ছে উচ্চ কক্ষটা একটা ব্যালেন্স হবে। কেন্দ্র দখল করলেও সর্বোচ্চ ভোট তাদের হবে 35%, 40%। তবে দলগুলো যদি এক জায়গায় আসতে না পারে তাহলে কিভাবে এর ফয়সালা হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্ন মত অন্যদের। জনগণের কাছে ওগুলো নিয়ে যাক, জনগণ ওগুলো দেখে তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে, তারা পার্লামেন্ট সে করবে। ওটাতে ভয় কেন? জনগণ ইজ দ্য মাস্টার, দে উইল ডিসাইড। যদি দেখা যায় যে এসব মৌলিক বিষয়ে একমত আমরা হইতে পারছি না, তখন আমাদের সাজেশন হচ্ছে আমরা গণভোটে যাব। আমরা তো অবশ্যই বলছি গণপরিষদ নির্বাচন, যদি ঐক্যমতের স্বার্থে অধিকাংশ দল যদি মনে করে সেটা গণভোট চাইলে গণভোটও আমরা চাবো, কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া
ঠিক হবে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সালের এই দিনে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে কোটার বিরুদ্ধে রাজপথে নামা শিক্ষার্থীরা। ডাক আসে ছাত্র ধর্মঘটের। এরপর থেকেই শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। কোটা আন্দোলন ঘিরে কেমন ছিল গত বছরের 4 জুলাই? বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 4 জুলাই 2024 বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা 12:15টার দিকে। এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়েও স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে টানা 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা। বিকেল 5টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে মিনিট কয়েকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে 4 দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের। 4 জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। সকালে রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ফ্যাসিবাদ পতনে জুলাই শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রজন্মের কাছে সে আহ্বানও জানান জামায়াত নেতা। এ সময় জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান কাজ বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। সে যে আশায় বুকে রক্ত ঢেলে দিয়েছে সেই আশা কিন্তু এখন আমাদের পূরণ হয়নি। আমরা যারা রাজনীতি করি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা নিজেদের আভ্যন্তরীণ দলীয় কোন্দল ভুলে গিয়ে, আমাদের দলীয় স্বার্থ ভুলে গিয়ে আবু সাইদ যে রক্ত দিয়েছেন যে বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা যেন একসাথে সেই কাজ করতে পারি, তাহলে আবু সাইদের আত্মা শান্তি পাবে, দেশবাসীও এখান থেকে মুক্তি পেতে পারবে। রংপুর জেলা স্কুল মাঠে জনসমাবেশ করবে জামায়াত। সকাল থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। বেলা ৩টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই রংপুর জেলা স্কুল মোড় প্রাঙ্গণে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই সমাবেশের প্রধান বক্তা থাকবেন কিন্তু সাবেক যে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং যিনি দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন সেই এটিএম আজহারুল ইসলাম। এবং এই জনসভাকে ঘিরে যেটা দেখতে পেয়েছি আমরা যে সকাল থেকেই এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন এবং নেতাকর্মীর উপস্থিতিতে এই যে জনসভা স্থল যেটি সেটি কিন্তু প্রায় অনেকটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এই জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের সাথে সাথে
আরও অনেকে আছেন, তার মধ্যে অন্যতম দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং অন্যান্য কেন্দ্রীয় একাধিক নেতা রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামও বিশেষ অতিথি হিসেবে এই যে আজকের যে জনসভা সেই জনসভায় বক্তব্য রাখবেন। এবং আমরা যেটা দেখেছি যে এই জনসভা দুপুরে অনুষ্ঠিত হবার কথা থাকলেও কিন্তু সকালে এটিএম আজহারুল ইসলাম তিনি এসেছেন এবং এসে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে আজকের এই জনসভায় কয়েকটি বিষয় স্পষ্ট করে জামাত তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে যারা হামলা করেছে সেই হামলাকারী এবং গণহত্যাকারী যারা আছেন তাদের বিচারের আওতায় আনা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একটি দাবি থাকবে যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতি নিশ্চিত করা সেটাও কিন্তু দাবি থাকবে। এবং একই সাথে তিস্তা মহাপরিকল্পনা যেটা আসলে এই রংপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ সেটি যেন বাস্তবায়ন করে বর্তমান সরকার, সেই দাবিও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা রাখবে বলেই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে রংপুর জেলা স্কুল মাঠ থেকে আজকে যে জামাত ইসলামের যে জনসভা সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। গতরাতে তাকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয় বলেও দাবি র্যাবের। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার কাছে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে উল্লেখ করে র্যাব বলছে, ভুক্তভোগী নারীর করা মামলার এজাহারভুক্ত আসামি এই শাহপরান। সংস্থাটি আরও জানায়, পারিবারিক বিষয় নিয়ে ভাই ফজর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শাহপরানের। এরপর ফজরকে শায়েস্তা করার পরিকল্পনা নেন শাহপরান। ২৬ জুন ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার আগ পর্যন্ত দেশবাসী এই বিষয়ে জানতে পারেনি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। চরম অনাদর, অবহেলা আর নিষ্পেষণে বড় হচ্ছে ঢাকার পথ শিশুরা। বাবা মায়ের যত্ন ছাড়াই বেড়ে ওঠা এসব শিশুদের রাজপথে রাত কাটে ঘুমের আকুতিতে। দুর্বিষহ জীবনে পেটের তাগিদে মরণ নেশায় মত্তই হচ্ছে না তারা, ডুবছে অন্ধকার জগতে, হয়ে উঠছে অপরাধের হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, পথ শিশুদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে পারেনি রাষ্ট্র। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহারের রিপোর্ট। দুরন্তপনার গল্পে উড়ন্ত পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলা, কিন্তু আকাশের আর আকাশে ওরা হয়ে উঠল কই। পথে যার ঘর, বাঞ্ছনার বৃত্তে আটকা যে জীবন, সেখানে ক্লান্ত ঘামে ভেজা মলিন মুখী যেন নিঃশব্দ সংগ্রামের এক নাম। আদর মেলেনি বাবার, তবে মায়ের স্পর্শ ভোলেনি আকাশ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর পর ঠাঁই হয়নি আপনজনের কাছে, এরপর পথের মাঝেই খুঁজে ফেরা আপন ঠিকানা। আব্বু মারা গেছে তো এবার তুই জাগা, নানু রাইতে আমার বার করেছে রাস্তার মধ্যে। তারপরে সকালে একটা আঙ্কেল আমার রেল লাইনে পাঠা দিয়ে একটা আঙ্কেল আমার তারপরে তুলে দিয়েছে গাড়িতে। এই গল্প বাংলাদেশের পথে পথে সবখানেই। গতির শহরে কি দিন কি রাত, লড়তে হয় পেটের দায়। শৈশব হারিয়ে ফেলে একসময় তারা পা বাড়ায় অপরাধ জগতে। চুরি করে, ওই যে ইয়ে আছে না, মুরগি লাইটের বেলা যায়, নেশা করে, দিন্দি খায়। আমাকে কেউ যদি খাবার কিনা দেয় আমার অনেক ভালো লাগে। এমনি না কে তাকে খেতে পাইলে কে। গবেষণা বলছে ৫৮% পথশিশু কোনো না কোনোভাবে মাদকাসক্ত। রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় ৭৫,০০০, আর ৪৬% শিশু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বাধ্য হয়ে।
বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের অনেকেরই নেই পারিবারিক জীবন। এই সুযোগে পরিবারহীন শিশুদের দিয়ে অপরাধ কিংবা মাদক ব্যবসা করিয়ে অনেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। তার উন্নয়নের জন্য, তার পুনর্বাসনের জন্য, তার পরিশুদ্ধির জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নাই। রাষ্ট্রের কোনো পলিসি প্রোগ্রাম আছে না। আমরা জানি বেসরকারি উদ্যোগে কিছু কিছু উদ্যোগ আছে, কিন্তু এগুলো ট্যাক্সই করা, এগুলোকে লম্বা সময় ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু রাষ্ট্রের কাছে। যদিও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাজধানীতে পথশিশুদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে দুটি, একটি কমলাপুরে, অন্যটি কারওয়ান বাজারে। তবে এই দুই সেন্টারের অবস্থাও অনেকটাই নাজুক। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে সমাজসেবা অধিদপ্তর। ঢাকায় 3টি এবং রংপুরে ওর 4টি শিশু সুরক্ষা হাব রয়েছে। তাদের আহার থেকে শুরু করে তাদের বিনোদন, শিক্ষা, তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকি। সরকারি বেসরকারি এত উদ্যোগের পরও প্রশ্ন থেকেই যায়, এরপরও কমছে কি পথশিশুদের সংখ্যা? বিশেষজ্ঞরা বলছেন পথশিশু সমস্যার সমাধানে প্রয়োজন বাস্তবমুখী এবং মানবিক নীতি কাঠামো, যেখানে থাকবে এই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে ঠাকুরগাঁওয়ে পথসভা করবে এনসিপি। সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশব্যাপী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গত 4 দিন ধরে আজকে সহ কিন্তু ৪র্থ দিনের মতো কর্মসূচি পালন করছে এনসিপি এবং আজকে সকাল থেকে ৪র্থ দিনের যে কর্মসূচি সেটা শুরু হয়েছে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় থেকে। পঞ্চগড়ে তারা এনসিপির একটি দলীয় কার্যালয় আসলে উদ্বোধন করেছেন এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন। এখন কিন্তু সেখান থেকে তারা আসলে ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠাকুরগাঁর অপরাজয় ৭১-এ একটি পথসভা হবে। তার আগে ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড থেকে একটি পদযাত্রা শুরু করবেন আসলে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এবং সেখানে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তারা থাকবেন। এবং এই মুহূর্তে যদি বলি ঠাকুরগাঁ এই বাস স্ট্যান্ডের গোল চত্বরে যারা এনসিপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা আসলে জুলাইয়ের এই মহানায়কদের দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে জুলাইয়ের এই মহানায়কদের এক ঝলক দেখবার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠাকুরগাঁয় একটি পদযাত্রা শেষে পথসভা, তারপরে কিন্তু ঠাকুরগাঁ থেকে ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলায় আরেকটি পদযাত্রা এবং পথসভা রয়েছে। তারপরেই কিন্তু এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু দিনাজপুরের বড় মাঠে একটি বিশাল পদযাত্রা এবং পথসভা করবেন। তো সব মিলে যদি বলি এখন পর্যন্ত এনসিপি কিন্তু বলছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে, গণমানুষের আসলে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই তারা কিন্তু এই পদযাত্রা শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখছি নাসির উদ্দিন পাটোয়ারি, তাসজিন যারা তারা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশে এসেছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এই জুলাইয়ের যে পদযাত্রাটি রয়েছে ঠাকুরগাঁয়ের যে পদযাত্রা সেই পদযাত্রা শুরু হবে এবং অপরাজয় ৭১-এ যে কিন্তু একটি পথসভা শুরু হবে। তো সব মিলে এই ছিল ঠাকুরগাঁ থেকে এনসিপির পদযাত্রার সবশেষ চিত্র। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জামায়াত মব সহিংসতাকে সমর্থন করে না বলেও জানান দলটির শীর্ষ নেতা। আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাআল্লাহ। মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। চড়া মাছের বাজারও। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় পটল, ঢ্যাঁড়স, করলা ইত্যাদি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। আকার ও মানভেদে গত সপ্তাহে 80 থেকে 90 টাকা কেজিতে বেগুন পাওয়া গেলেও দাম উঠেছে 100-তে। সবচেয়ে বেশি 50 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বিক্রেতারা বলছেন কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সবজির দাম বাড়ছে। এদিকে সোনালী মুরগির কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকায়। স্থিতিশীল আছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন ও আলুর দাম।
জেলা পর্যায়ের মোকামগুলোতে লাগাতার বাড়ছে চালের দাম। এক সপ্তাহে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা পর্যায়ে। গত এক মাসে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মিলারদের কারসাজিতেই এমন অস্থিরতা। মোকাম, পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। নওগাঁ থেকে এমআর রকিকে সঙ্গে নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। জুনের মাঝামাঝিতে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ। বর্তমানে প্রতি বস্তায় চালের বাড়তি দর ঠেকেছে 400 থেকে 500 টাকা পর্যন্ত, যার খুচরা বাজারে প্রভাব পড়েছে প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা। মিল পর্যায়ে চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে চালানো হচ্ছে অভিযান, তারপরও কমেনি চালের দাম। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, চালের বাড়তি দরের মুনাফা অধিক হাতিয়ে নেওয়ার কৌশল হিসাবে কৃত্রিম সংকট তৈরি করছে মিলাররা। এত চালের দাম বেশি হয়ে যাওয়ার কারণ এটা সব ব্যবসায়ীদের কাজ সাজিয়ে যে হারে বাড়ছে, আমাদের জনগণ বাঁচা খুব কঠিন। ব্যবসায়ীদের কাজ সাজিয়ে অবশ্যই প্রশাসনের ব্যাপারে তদারকি আরো বেশি বাড়ানো দরকার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কৃত্রিম সংকটের মাধ্যমেই চালের দর বাড়ানো হয়েছে। বাজারটা যে পরিমাণ বাড়ছিল তার থেকে এখন বাজারটা থেমে আছে। চালের আরো খবর জানবো, রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন ফরহাদুর রহমান, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে অস্থিরতা চলছেই, যেটি বলা হচ্ছে প্রায় 300 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই দামে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল আছে, কমার কোনো লক্ষণ কিন্তু ব্যবসায়ীরা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। ধানের দাম কমে নাই, আর আপনার ওই যে কিছু মিলে জরিমানা ধরছে, তো ধরাতে আপনার যেমন ঊর্ধ্বগতি যেটা ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু দাম কমে নাই। এই বাড়াটা মনে করেন আমাদের জন্য খুব ক্ষতি, আমরা ব্যবসায়ীদের জন্য। আমরা মনে করেন এই উচ্চ মূল্যে বাড়তি আইনে আমরা আর বিক্রি করতে পারি না, আমাদের বিক্রি করাই সো টাফ হয়ে যায়। কাস্টমার কাছে দাম বললেই চলে যায়। মার্কেটে ৭০, ৭৮, ৭৯ টাকা আছে, তো আমাদের মানে এই দামে আইনা ৮০-৮২ টাকা বিক্রি করতে হয় খুচরা। আমরা তো যে দামে কিনবো ওই দামে বিক্রি করুন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা ৬০ টাকা কিনলে ৬২ টাকা বিক্রি করুন, ৬৫ কিনলে ৬৮ টাকা বিক্রি করুন। কিন্তু কথা হলো ওই বড় মৌসুমে কেন বাড়বো দাম? রাজধানীর পাইকারি বাজারগুলোর পর আমরা এসেছি খুচরা বাজারে। এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, দাম কমতির কোনো লক্ষণ তারা দেখছেন না। তারা অভিযোগ করছেন, ভরা মৌসুমে কেন দাম বাড়বে সেটির জন্য দায়ী মিলাররা এবং পাইকারি আড়তদাররা। এখানকার বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কাছে তারা যখন দাম চাচ্ছেন তখন ক্রেতারা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। কেননা ঈদের আগে এসব চালের দাম অন্তত 7 থেকে 8 টাকা, কোনো চালে 10 টাকা পর্যন্ত কম পেতেন তারা। আমরা পাবলিক তো ভুক্তভোগী, আমাদের তো স্টিম রোলার আমাদের উপর দিয়েই চলে, আমাদের ইনকাম তো আর বাড়ে নাই। বা চালের দাম এই একরকম, কিছুক্ষণ পর আবার এরকম। বাংলাদেশের সাধারণ পাবলিক যারা, তাদের এই ভোগান্তি যাচ্ছে না। যৌক্তিকরণে বাড়ে সেক্ষেত্রে আমাদের কোনো কথা নাই, বা যদি অযৌক্তিকরণে বাড়ে, মার্কেট ম্যানিপুলেশনের কারণে বাড়ে, সেটা আছে আপনার অযৌক্তিক, সেটা কষ্টদায়ক। গত বছর ঠিক এই সময়ে অন্তত 10 টাকা প্রতি কেজিতে কম ছিল চালের বাজার। তবে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতি সেটি কমানোর জন্য ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তারা বলছেন, মোকামের পাশাপাশি সাধারণ বাজারেও মনিটরিং বাড়ানো দরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে এপিবিএনের সাইবার ইউনিটের কাছে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত 5,500 সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে 900 ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে 12 এপিবিএন। ফোন খুঁজে দিতে 24 ঘন্টা চালু রয়েছে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নাম্বার। গত 24শে মে রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকান থেকে ফোন বিক্রি করতে এসে সে দোকানেরই একটি ফোন চুরি করে পালিয়ে যান একজন। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সেটি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী। অবশেষে 12 এপিবিএনের সাইবার ইউনিটের কাছে এসে 15 দিনের মধ্যে হারানো ফোন বুঝে পান ব্যবসায়ী। অনেক দিন যাবৎ বলছি ওনাদেরকে, ওনারা কিছু করতে পারে নাই। উনি 15 দিনের মাথায় আমার ফোনটা আমার হাতে পৌঁছে দিল, আমি অন্তত খুশি। গত 15 ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2 শতাধিক মোবাইল চুরি হয়, যার মধ্যে 100টি জিডি তদন্ত নেমে এখন পর্যন্ত 20টি ফোন উদ্ধার করেছে এপিবিএন। হতাশ হয়ে কি করব, কান্নার অবস্থা। এই মুহূর্তে টাকাও না, যার একটা ফোন কিনবো, ছাত্র মানুষ। পরে গেলাম কোতোয়ালি থানা, যায় দেখি আমার চেয়ে আরো বেশি মানুষ ওইখানে একত্রিত। সংস্থাটির তথ্য বলছে, গত 6 মাসে হারানো, চুরি বা অনেক সময় ছিনতাই হয়েছে এমন 5,500 ফোন উদ্ধারের জন্য জিডি আবেদন এসেছে তাদের কাছে, যার মধ্য থেকে 900 ফোন ইতোমধ্যে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে সাইবার ইউনিট। 3,500 নাম্বার ছিল আমার মোবাইলে, কিছু অফিস ডকুমেন্ট ছিল। এগুলো যখন হয়ে যায় তো এটা একটা সাংঘাতিক বিপদের একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ফেস করছি। 1 থেকে 2 মাস মতো আগে আমাকে কল দিয়ে বলে যে আমার ফোনটা উদ্ধার করা গেছে, সেটা আছে হচ্ছে সিলেটের হবিগঞ্জে।
তো তারপরেও সকল প্রসেসিং শেষ করে তারা আমাকে ফোনটি আমার হাতে তুলে দিয়েছে আর ফোন উদ্ধারে 12 APBN এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং 2টি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা। ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন, পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা IMEI নাম্বার সংরক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ APBN এর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট। 1.5 দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান, বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া 34টি IIG অপারেটরও। বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে IGW, IIG, ICX এবং ISP অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, ISP না, IIG, ICX, IGW সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে রোববার নৌবাহিনীর কাছে হস্তান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল NCT। তবে সরাসরি নৌবাহিনীর সঙ্গে DPM চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অত্যাধুনিক সুবিধা সম্মিলিত 1000 মিটার দৈর্ঘ্যের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে 4টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের 18টি গ্র্যান্ড ক্যানের মধ্যে 14টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে বন্দরের বোর্ড সভায়। বেশ কয়েকটা টিম করা হয়েছে, বিশেষ করে ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং CDDL কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। তো আমরা এ ব্যাপারে নিশ্চিত যে 6 তারিখে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং 7 তারিখ থেকেই CDDL এর আন্ডারে নতুনভাবে অপারেশন চালু হবে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ GCB চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল CCTকে ডিঙ্গিয়ে 44% কন্টেইনার উঠানামা হয় নিউ মোরিং টার্মিনালে। এটি পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে অন্তত 157 জন বিভিন্ন অপারেটর ছাড়াও 14টি গ্যান্টি ক্রেন চালানোর দক্ষ অপারেটর প্রয়োজন রয়েছে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে,
এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। একটু সাপোর্ট পেলে সব তরফ থেকে ওরা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ড্রাই ডক সাথে আছে। 2007 সালে 507 কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে 2010 সালের পর দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। চলতি মাসের 6 তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে প্রাথমিকভাবে কার্যক্রম সচল রাখতে আগের সফটওয়্যার এবং প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হতে পারে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজে ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় 17 থেকে 18টি কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। এই কৃষকের সন্তান এবং এই কৃষকের মাটি থেকেই, ঠাকুরগাঁও থেকে আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি। আমরা জানি ঠাকুরগাঁও এলাকায় এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে। এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না, বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহ যে প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিন। ঠাকুরগাঁওয়ে পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে 3 দিনে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে 400-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় হিরোশিমার চেয়েও 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল বলে দাবি করেছেন ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ। গাজায় মানবিক বিপর্যয় চরমে। আল জাজিরার স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক আদেশে খান ইউনিস শহরের 83.5% এলাকা থেকে জোর করে সরানো হয়েছে ফিলিস্তিনিদের। সেখানেই চলছে অব্যাহত বোমা হামলা, যার অন্যতম লক্ষ্য হচ্ছে আশ্রয়কেন্দ্র ও খাদ্য বিতরণ কেন্দ্র। এর মধ্যেই বুরেজ শরণার্থী শিবির, গাজার তুফা, মধ্য গাজার দেইরাল বালাহ ছাড়াও বিভিন্ন স্কুল ও খাদ্য সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। পশ্চিম তীরেও জারি আছে নেতানিয়াহু বাহিনীর নিপীড়ন। নূর শামস শরণার্থী শিবিরের কাছে গুলিতে প্রাণও গেছে ফিলিস্তিনিদের। পশ্চিম তীরে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশু ও নারী। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর দেশটির মুসলিম সংগঠন CAIR। তারা বলছে, উপত্যকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামে মার্কিন সাহায্য সংস্থা মানবিক সহায়তার আড়ালে নির্বিচারে গুলি চালাচ্ছে খাদ্যের জন্য অপেক্ষমান নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর। সংগঠনটি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছে GHF এর সঙ্গে সম্পর্ক ছিন্ন ও জড়িতদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা চালু করার। অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাব্য নতুন রূপ নিয়ে চলছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূত জানিয়েছেন, হামাসের গাজায় আর কোনো ভবিষ্যৎ নেই। যদিও হামাস বলছে যুদ্ধবিরতি চায় ঠিকই, তবে চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও সেই দাবি মানছেন না, বরং তিনি সম্প্রতি নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সব বন্দীকে ফিরিয়ে আনা হবে, এমনকি যুদ্ধ চলবে যতদিন প্রয়োজন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়েকে। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। শ্রীলঙ্কায় চম্পাকা রামানায়েকের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। Things happen in cricket, but it happened
Many times for Bangladesh, that's the worry, yes. টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়কের কথাই স্পষ্ট, ব্যাটিং ধস কেবলই পারফরমেন্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। এমন পারফরমেন্সে হতবাক এই লঙ্কানো। এটা ক্রিকেটে হতেই পারে, তবে এটা বাংলাদেশ বলে নিয়মিত হওয়া সম্ভব। 100 রানে 2 উইকেট, এরপর 105-এ 7 উইকেট। তানজিদ দারুণ ব্যাট করেছে, ওর ব্যাটিং আমার পছন্দ। যখন 2 উইকেট 1 ওভারে পড়লো, তার উচিত ছিল খেলাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বড় শট খেলার প্রয়োজন ছিল না, স্কোরের টার্গেটও অনেক বড় ছিল না। এটা মানসিক খেলা, মানসিকভাবে কিভাবে আপনি অবস্থা সামলাবেন সেই দক্ষতা দায়িত্বশীল ব্যাটাররা বানাবে। আমি জানি এটা নতুন দল, তারপরও এমনটা হওয়া উচিত নয়। যে রান পাবেন তার উচিত শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সবাই জানে হাসারাঙ্গার বল ভেতরের দিকে আসবে, তার বল খেলতে হবে ব্যাট দিয়ে। আপনি যদি প্যাড আগে দেন তাহলে নিশ্চিত আউট। বেশিরভাগ সময় এমনটা হয়েছে। আমি জানি না বাংলাদেশের ব্যাটাররা জানে কিনা কিভাবে তাকে খেলতে হবে। যদি জেনে থাকে তাহলে সেভাবে খেলতে পারেনি, আর না জেনে থাকলে তাদের কোচদের উচিত এটা জানানো। আরো ম্যাচ আছে, তাকে সামলাতে হবে। ভালো করতে হলে উইকেট কিছুটা স্লো হয়েছে, তবে এতটা খারাপ ব্যাট করার মতো ছিল না। হোম টিমকে 244 রানে গুটিয়ে ফেলা সহজ কথা নয়। বোলিংটা ভালো ছিল, তাসকিন তানজিম কন্ট্রোল করে বোলিং করেছে। বাংলাদেশ হেরেছে ব্যাটিং এর কারণে। শান্ত, মিরাজ, লিটনরা অনেক দিন খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে। ক্রিকেট পার্টনারশিপের খেলা, এখানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রাজনীতিতে জটিল সমীকরণ। সংখ্যানুপাতিকের পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি। ঐকমত্য না হলে সুরাহার উপায় নিয়েও ভিন্ন মত। 24-এর 4 জুলাই আপিল বিভাগের পর্যবেক্ষণে কোটার বিরুদ্ধে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ডাকাশে ছাত্র ধর্মঘটের পরদিন থেকেই শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। এবং মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরাণ। 7 দিন পর গ্রেফতার। মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধের জেরে ফাঁদ পাতেন ছোট ভাই, দাবি র্যাবের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।